ওয়ার্ল্ড কান্ট্রি, কেননা আপনি হচ্ছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নাগরিক। যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোতে প্রবেশ করবেন, সেখানে বহু যুবক আছে যারা ওই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অনেক দেশের খেলার সমর্থনে নিজ নিজ বাড়িতে তাদের পতাকা উত্তোলন করেছিল, করেনি? এই সমস্ত যুবকদের আবার অনেকেই আছে যারা আজকে 31st নাইট উদযাপন করতেছে। তো এই সমস্ত যুবকেরা কিন্তু জানে না যে তারা একটা গোলাম জাতি, একটা দাস জাতি, যাদের মূল্য পৃথিবীর সামনে, পৃথিবীর সম্মুখে গোলাম এবং দাস ব্যতীত কিছুই নয়। তার একটা উপায় কি? যেই দেশের সাপোর্টে ও নিজের বাড়িতে পতাকা উত্তোলন করেছে, যেমন ধরেন স্পেন। স্পেনে যদি সে যাওয়ার জন্য ভিসার আবেদন করে, তো 90% সম্ভাবনা আছে যে আর এক রকম ব্যবহার করা হবে। তখন সে বুঝবে তার গলায় যে পাসপোর্টটা ঝুলানো আছে, এই পাসপোর্টের মূল্য কি, তার দেশের মূল্য কি, এবং তার নিজের মূল্য পৃথিবীর সামনে কি। আর দ্বিতীয় আর একটা উপায় হচ্ছে, যখন আপনি যেই দেশে আছেন এই দেশের দায়িত্ব নেবেন, তখন আপনি এই দেশের দায়িত্ব নিলে আপনি দেখবেন যে আপনি গোলাম, আপনি কৃতদাস, আপনার স্বাধীন মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই এবং স্বাধীনভাবে আপনি সিদ্ধান্ত নিতেও পারবেন না। পৃথিবী এভাবেই চলছে এবং আমাদের পৃথিবীতে অবস্থা এবং অবস্থান এরকমই। কেন? জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকার কারণে এবং অর্থনৈতিকভাবে গোলাম হওয়ার কারণে। জ্ঞান বিজ্ঞানে কিভাবে আমরা গোলাম? আজ থেকে 500 বছর আগে, 700 বছর আগে এই স্পেন, যে স্পেনের বার্সেলোনা, মাদ্রিদ, এদের খেলা, এদের ক্লাব, এদের গেঞ্জি আমাদের যুবকদের গায়ে আছে, এই স্পেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার 500 বছর আগেও, ক্যামব্রিজ হার্ভার্ড প্রতিষ্ঠা হওয়ার 500 বছর আগেও, যখন ইউরোপ ছিল অশিক্ষা এবং জাহেল, মূর্খ এবং অসভ্য, সেই সময়ে গোটা স্পেনে বিশ্ববিদ্যালয় ছিল 1000টা। কয়টা বিশ্ববিদ্যালয় ছিল? 1000। এবং শুধু গ্রানাডা এবং কর্ডোভা শহরে বিশ্ববিদ্যালয় ছিল 30-এর অধিক একটা শহরে। এবং খলিফা হাকামের আমলে গ্রানাডা এবং কর্ডোভায় ছাত্রছাত্রী পড়াশোনা করত 3 লক্ষের অধিক এবং লাইব্রেরিতে বই ছিল 10 লক্ষের অধিক। এই ছিল মুসলিম সভ্যতার ইতিহাস। তৎকালীন বিশ্বে যখন ইউরোপের মানুষরা বাইরে তাদের শৌচকার্য সম্পূর্ণ করার জন্য যেত, তখন স্পেনের রাস্তায় লাইট জ্বলত, এত উন্নত ছিল। মূলত তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান আজকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি শিখেছে, অর্জন করেছে। কিন্তু আজ যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তাদের মধ্যে, এবং আজ থেকে 700, 800, 1000 বছর আগে মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল, তাদের মধ্যে একটা বড় পার্থক্য আছে। সেটা হচ্ছে, মুসলমানেরা জ্ঞান বিতরণে কোনোদিন কার্পণ্য করেনি। মুসলমানেরা জ্ঞানকে ফি সাবিলিল্লাহ এবং ওয়াকফ, আল্লাহর সন্তুষ্টির জন্য, ধনী গরিব, মিসকিন, কালো চামড়া, সাদা চামড়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মুসলিম অমুসলিম, যেই জ্ঞান শিক্ষার জন্য গেছে তাকে ফি সাবিলিল্লাহ, ফুল ফ্রি তার জ্ঞানের সাপোর্ট সে মুসলিম সাম্রাজ্যগুলোতে এবং মুসলিম দেশগুলোতে পেয়েছে। জ্ঞানে মুসলমানদের কার্পণ্য ছিল না। এবং মুসলমানেরা যখন যে দেশ বিজয় করেছে, তখন সেই দেশকে কোনোদিন অন্যের দেশ মনে করেনি। আজকে ভারতের যারা বিভিন্ন রাজনৈতিক কট্টরপন্থী আছে, তারা বলে যে মুঘলরা নাকি ভারত শাসন করেছে। এটা মিথ্যা কথা। মুঘলরা ভারতকে আসলো, ভারত থেকে একটা টাকাও চুরি করে তারা তাদের দেশ থেকে চুরি করে অন্য দেশে নিয়ে যেতে হবে, বাংলাদেশ থেকে টাকা চুরি করে সৌদিতে নিয়ে যেতে হবে, আরব বিশ্বে নিয়ে যেতে হবে। যখন সারা বিশ্বে মুসলমানদের বিজয় অভিযান পরিচালিত হয়, তখন এরকম কোনো পরিকল্পনা ছিল না। বরং যে দেশে গেছে ওইটাকে নিজের দেশ মনে করেছে, কিভাবে সেটাকে উন্নতি করা যায় সেই চেষ্টা করেছে।
কিন্তু যারা একসময় ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালু রেখেছিল, তারা যখন যে দেশে গেছে ওই দেশের ধন সম্পদ চুরি করে কেমনে তার নিজ দেশে নিয়ে যাওয়া যায় এই চেষ্টাটি অব্যাহত রেখেছে এবং এখনো এই চেষ্টা অব্যাহত আছে। তো জ্ঞান বিজ্ঞানে মুসলমানেরা ছিল উদার। আজকে যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তারা জ্ঞান বিজ্ঞানে কৃপণ। 50 এবং 100 বছর এগিয়ে তাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে আমাদের বাংলাদেশের তুলনায়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির তুলনায়। কিন্তু গোটা দেশ বিক্রি করে দিলে ওই প্রযুক্তি আপনাকে দিবে না, দিলে অল্প অল্প প্রচুর টাকার বিনিময়ে অল্প প্রযুক্তি দিবে। এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির দাসত্ব। এমনও মুসলিম দেশ আছে যারা সেই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কাছে যুদ্ধ বিমান ক্রয় করেছে, ওই যুদ্ধ বিমান নষ্ট হয়ে গেলে ঠিক করার প্রযুক্তিটা পর্যন্ত তাদের দেওয়া হয়নি, পুনরায় তার কাছে পাঠাতে হবে, তারাই ঠিক করে দিবে, তার বিনিময়ে আবার টাকা নেবে। তাহলে জ্ঞান বিজ্ঞানকে তারা কুক্ষিগত করে রেখেছে এবং 50-100 বছর তারা এগিয়ে আছে এবং আমাদের পক্ষে সম্ভব নয় যে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সেটা দিবে। কিন্তু আপনি যদি বলেন এই দোষ তাদের, আমি বলবো এই দোষ তাদের নয়, এ দোষ আমাদের। কেন? আমি ইউরোপে পড়ি, ইউরোপের বিশ্ববিদ্যালয়ে বসে যখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র টিভি স্ক্রিনের সামনে বসে খেলা দেখে সময় নষ্ট করে, তখন আপনি বলেন দোষ তাদের না দোষ আমাদের? দোষ আমাদের। আমাদের ওই টিভি স্ক্রিনের সামনে যে ছাত্ররা বসে আছে তাদের মেধায় কি ওই রকম মেধা শক্তি নেই যে তারা নিজেরাও ওই ধরনের যন্ত্র, ওই ধরনের মেশিন আবিষ্কার করতে পারে? আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। যদি তাদের থাকে তারাও আছে, এরাও মানুষ, আরও মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমান শক্তি দিয়ে, সময় দিয়ে, সুযোগ দিয়ে পৃথিবীতে পাঠান। কিন্তু পার্থক্য কোথায়? তারা তাদের সময়কে নষ্ট করে না, আর আমাদের যুবকরা তাদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়েছে। আমাদের যুবকদের প্রোডাক্টিভিটি কিভাবে নষ্ট হয়েছে দেখেন। আজকের আধুনিক বিশ্বে বিনোদনের এত রাস্তা আমাদের সামনে, আমাদের হাতের যে মোবাইল আছে এই মোবাইলের মধ্যে বিনোদনের যত রাস্তা আছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও গেম, ফ্রি ফায়ার, পাবজি, জুয়া কিন্তু এখন আর এক জায়গায় বসে খেলতে হয় না। আপনি মোবাইলেই ক্রিকেটের উপর জুয়া লাগাতে পারবেন, মোবাইলেই ফুটবলের উপর জুয়া লাগাতে পারবেন, অনলাইন বেটিং, অনলাইনে জুয়া, সবার হাতে মোবাইল। মোবাইলে অসংখ্য রাস্তা তার সামনে ওপেন আছে। এমনকি যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি, কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয় গবেষণার জন্য যে কেমনে ফেসবুকের ফিচারকে আরও উন্নত করা যায়, যে কেউ একবার ফেসবুকে ঢুকলে 1 ঘন্টা আধা ঘন্টার আগে যেন বের না হতে পারে। এর পিছনে টাকা ব্যয় করা হয়, আমাদের সাইকোলজি নিয়ে গবেষণা করা হয় এবং ওই ফিচারগুলোকে দিন দিন উন্নত করা হয়। কেমনে এমন একটা ভিডিও গেম তৈরি করা যাবে যে একবার ওই ভিডিও গেমে আসক্ত হলে যেন বের না হতে পারে, এর পিছনে গবেষণা হয়। কোটি কোটি টাকা ব্যয় করে গবেষণা হয় যে সাইকোলজিক্যালি কিভাবে একটা মানুষকে অ্যাট্রাকটিভ রাখা যাবে একটা যন্ত্রের সাথে। তো এই যে অসংখ্য বিনোদনের রাস্তা আমাদের সামনে, সময় নষ্টের রাস্তা, এগুলো পিছনে শয়তানের একটা উদ্দেশ্য হাসিল হয় আর এই সাম্রাজ্যবাদী শক্তিদের একটা উদ্দেশ্য হাসিল হয়। শয়তানের উদ্দেশ্য হাসিল হয় সেটা হচ্ছে শয়তান আমাদের ভুলিয়ে রাখতে পারে যে আমরা একদিন মারা যাব। পারে না? পারে না? বলেন। ঘুমাতে ঘুমাতে মোবাইল, ঘুম থেকে উঠে মোবাইল, তাহলে কি আপনার মনে থাকবে যে আপনি একদিন মারা যাবেন? মনে থাকবে? মনে থাকবে না। আপনার চোখের সামনে এত রাস্তা, এত বিনোদনের রাস্তা, এই একটা ছোট্ট ডিসেম্বর মাসে কত বিনোদন মানুষের সামনে। বিজয় দিবসের উদযাপন,